আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য। আজকের কোর্স হলো ইন্ট্রোডাকশন টু জুলজি, যার কোড হলো SEZ101। আজকে তোমাদের যে টপিকটি আমি পড়াবো সেটি হলো লেভেলস of Organization of Ecosystem Part 2। তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, ঢাকা কলেজ, ঢাকা। লেভেলস অফ অর্গানাইজেশন ইন ইকোসিস্টেম, আমাদের সিলেবাসে ইকোসিস্টেমের 7টি লেভেলের কথা বলা হয়েছে এবং এই 7টি লেভেল হলো ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োম, বায়োস্ফিয়ার এবং ইকোস্ফিয়ার। এর আগের ক্লাসে আমরা 4টি লেভেল পর্যন্ত পড়েছি, যেটি হলো ইন্ডিভিজুয়াল থেকে ইকোসিস্টেম পর্যন্ত। আজকে আমি তোমাদের 3টি লেভেল পড়াবো এবং এই 3টি লেভেল হলো বায়োম, বায়োস্ফিয়ার যেটাকে আমরা জীবমণ্ডল বলি, এবং আরেকটি হলো ইকোস্ফিয়ার। বায়োম, বায়ো মিন্স লাইফ আর ওম মিন্স মেস। তাহলে বায়োম বলতে বোঝায় মেস অফ লাইফ, অর্থাৎ যেখানে অনেক জীবের সমষ্টি। বিশেষ করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে ভৌগোলিক অবস্থা বিভিন্ন রকম, বিভিন্ন অঞ্চলে যে তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা, তারপর যে মিনারেলস বা খনিজ লবণ ইত্যাদির বিভিন্নতার কারণে ওইসব অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের মধ্যেও বিভিন্নতা দেখা যায়। তাহলে বায়োম হলো এ লার্জ ন্যাচারালি অকারিং কমিউনিটি অফ ফ্লোরা অ্যান্ড ফনা অকুপাইং এ মেজর হ্যাবিটেট প্রাইমারিলি ডিটারমাইন্ড বাই ক্লাইমেট। বায়োম হলো জীবজ এবং অজীবজ উপাদানের পারস্পরিক ক্রিয়ার ফলে গঠিত একটি বৃহৎ আকার কমিউনিটি, যেটি সাধারণত ক্লাইমেট বা জলবায়ু দ্বারা নির্ধারিত হয়। তো আমরা যদি বায়োমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখি, বায়োম হলো লার্জ জিওগ্রাফিক্যাল ইউনিট অফ বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার হলো জীবমণ্ডল, পৃথিবীর জীবমণ্ডলের সবচেয়ে বড় ভৌগোলিক যে একক সেটি হলো বায়োম। আর প্রত্যেকটা বায়োমে কিছু স্পেশাল টাইপ ফ্লোরা এবং ফনা দেখা যায়, অর্থাৎ বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণী দেখা যায়। নো টু বায়োমস আর অ্যালাইক অর সিমিলার, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। দুইটা বায়োম কখনো একই রকম হয় না এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো ক্লাইমেট, বিশেষ করে জলবায়ুর বিভিন্ন ক্যারেক্টার, যেমন সয়েল টাইপ যেটা হচ্ছে মাটির অবস্থা বা ভূপৃষ্ঠের অবস্থা, ওখানকার অবস্থিত বিভিন্ন ধরনের খনিজ লবণ, তারপর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, ময়েশ্চার বা আর্দ্রতা, বায়ু প্রবাহ, সমুদ্রের অবস্থান ইত্যাদির কারণে যে বায়োমেরও বিভিন্নতা দেখা যায় এবং এই ক্লাইমেট বা জলবায়ু হচ্ছে বায়োমের বাউন্ডারি বা এলাকা নির্ধারণ করে থাকে। তো বায়োম সাধারণত দুই ধরনের হয়, একটি হলো টেরিস্ট্রিয়াল বায়োম আর একটি হলো অ্যাকোয়াটিক বায়োম। টেরিস্ট্রিয়াল মানে যেটি স্থলজ বায়োম আর অ্যাকোয়াটিক মানে জলজ বায়োম। তো আজকে আমরা টেরিস্ট্রিয়াল বায়োম বা স্থলজ বায়োম সম্পর্কে জানবো। টেরিস্ট্রিয়াল বায়োমগুলো হলো তুন্দ্রা বায়োম, গ্রাসল্যান্ড বায়োম যাকে আমরা বলি তৃণভূমি বায়োম, আরেকটি হচ্ছে ডেজার্ট বায়োম যেটি হলো মরুভূমি বায়োম, আরেকটি হলো সাভানা বায়োম, আরেকটি হলো ফরেস্ট বায়োম বা বনাঞ্চল বায়োম বা বনভূমি বায়োম। তো প্রথমেই আমরা তুন্দ্রা বায়োম সম্পর্কে শিখব। তো তুন্দ্রা বায়োম হলো পৃথিবীর যে মেরু অঞ্চলের মধ্যে অবস্থানকারী একটি বায়োম, যেখানে সারা বছরই বরফ আচ্ছাদিত থাকে এবং সেখানে সাধারণত কোনো গাছপালা থাকে না, সেই বায়োমকেই আমরা তুন্দ্রা বায়োম বলি। তো এটার যে বৈশিষ্ট্য সেটা হলো এক্সট্রিমলি কোল্ড ক্লাইমেট, লো বায়োটিক ডাইভার্সিটি। এটা অতিরিক্ত ঠান্ডা এবং অত্যধিক শীত অনুভূত হয় এবং তাদের যে বায়োটিক ডাইভার্সিটি বা জীবজ উপাদানের সংখ্যা অনেক কম থাকে। আর এখানে আসলে গাছ, বড় বড় গাছ বলতে কিছুই থাকে না, বিশেষ করে কিছু এলাকায় ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়, বিশেষ করে লাইকেন, মস অথবা কিছু কিছু জায়গায় গুল্ম এবং জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো এদের যে অ্যানিমেল বা প্রাণীদের মধ্যে আছে রেনডিয়ার,
তার যেটা হলো বলগা হরিণ, তারপর আর্টিক ফক্স, খেকশিয়াল, পোলার বিয়ার যেটা হচ্ছে মেরু ভল্লুক, আর্টিক হেয়ার বা খরগোশ, তারপর আছে বিভিন্ন ধরনের এই প্রাণীগুলাই তাদের মধ্যে বেশি দেখা যায়। অনেক সময় কিছু পাখিরও অস্তিত্ব এই যে তুন্দ্রা বায়োমে দেখা যায়। তো তাদের যে অভিযোজনটা সেটি হলো তাদের যে বডি কালার সেটা সাধারণত হোয়াইট বা গ্রে কালার হয়ে থাকে, সাদা বা ধূসর রঙের হয়ে থাকে, এবং এই কারণে এই যে এই বায়োমের প্রাণীরা সহজেই তাদেরকে আত্মরক্ষা করতে পারে এবং অন্যান্য প্রাণী থেকে নিজেদেরকে এনভায়রনমেন্টের বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তো রেপটাইলস অ্যান্ড অ্যামফিবিয়াস আর অলমোস্ট অ্যাবসেন্ট। এখানে আসলে যে কোনো ধরনের সরীসৃপ এবং যে উভচর জাতীয় প্রাণী সেগুলো আসলে নেই বললেই চলে। আর লিমিটেশন অফ ড্রেনেজ, যেহেতু এখানে সারা বছরই বরফ থাকে, তো ড্রেনেজ সিস্টেমের লিমিটেশন দেখা যায়, এবং এইখানে মাত্র যে গ্রীষ্মকালের ডিউরেশন সেটি 60 দিন থাকে, এবং এই 60 দিনের মধ্যে উদ্ভিদ তাদের জীবনচক্রগুলা সম্পন্ন করে। তো শর্ট সিজন অফ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, যে তাদের বর্ধন এবং যে প্রজননের যে সময়টা সেটা খুবই শর্ট থাকে। আর এনার্জি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ফর্ম অফ ডেড অর্গানিক ম্যাটেরিয়াল, তাদের যে হচ্ছে শক্তি প্রবাহ এবং পুষ্টির যে চক্র সেটা সাধারণত মৃত হচ্ছে জৈব পদার্থ দ্বারা প্রবাহিত হয়। আর এই যে বায়োমে যদি কোনো যারা হচ্ছে পাখি থাকে, সেই পাখিগুলা যে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এবং তাদের দেহে পালক দ্বারা আবৃত হয়, তারা বেশি তাপ সংরক্ষণ করতে পারে। তো যে তুন্দ্রা বায়োমের প্রাণীদের আরেকটি অভিযোজন হলো তারা বরফের নিচে সুড়ঙ্গ করে অনেক সময় যে শীতের লুকিয়ে থাকে, এবং শীতের এটি তাদেরকে শীতের তীব্রতা থেকে রক্ষা করে। তো এখানে আমরা তুন্দ্রা বায়োমের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। তো পরবর্তীতে আমরা গ্রাসল্যান্ড বায়োম বা তৃণভূমি বায়োম সম্পর্কে পড়ব। তো তৃণভূমি বায়োমের যে বৈশিষ্ট্য সেটি হলো লো অ্যানুয়াল রেইনফল, যেটা হচ্ছে যে বার্ষিক যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি খুবই কম থাকে, এবং সেখানে 10 থেকে 30 ইঞ্চি থাকে। সেই কারণে এখানে যে উদ্ভিদ, সেই উদ্ভিদগুলা ছোট ছোট আকারের উদ্ভিদ দেখা যায়, এবং সেই বায়োমগুলাকে সাধারণত গ্রাসল্যান্ড বায়োম বা তৃণভূমি বায়োম বলে। তো যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে পুষ্টি উপাদানগুলো ধুয়ে যায় না, এবং এই কারণে তাদের যে সয়েল বা মাটির যে উর্বরতা সেটি অনেক বেশি থাকে। তো এই ধরনের বায়োম আমরা দেখতে পাই আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইউএসএ প্রেরি অঞ্চলে, এবং সাউদার্ন রাশিয়া বা রাশিয়ার দক্ষিণ অঞ্চলে। আর বেশিরভাগ যে তাদের যে ভেজিটেশন বা উদ্ভিদের মধ্যে ঘাস জাতীয় উদ্ভিদ হচ্ছে দেখা যায়। এছাড়া অনেক সময় গম, রাই, জব, তারপর ভুট্টা এই ধরনের ফসলও এখানে চাষ করা যায়। আর ফনার মধ্যে বা প্রাণীকুলের মধ্যে রয়েছে মেনলি হার্বিভোরাস, যারা হচ্ছে তৃণভোজী প্রাণী। তাদের মধ্যে রয়েছে ক্যাটল, বিভিন্ন ধরনের গবাদি পশু, রোডেন্ট যারা হলো ইঁদুর জাতীয় প্রাণী, ওলফস, অ্যান্টিলোপ, বাইসন, তারপর ক্যাঙ্গারু আছে, জেব্রা, জিরাফ, বিভিন্ন ধরনের স্নেকস দেখা যায়। এছাড়া ফ্রগস, ব্যাঙ জাতীয় প্রাণী দেখা যায়। এবং এইখানে আসলে বিভিন্ন ধরনের যে গ্রাউন্ড নেস্টিং বার্ড, যারা সাধারণত হচ্ছে ভূপৃষ্ঠে মাটিতে বাসা তৈরি করে থাকে, মাটিতে যে পাখিগুলা থাকে সেই পাখিগুলা দেখা যায়। তাদের মধ্যে রয়েছে মধু পাখি, তারপর টার্কি, ঈগল, বাজ, শকুন ইত্যাদি। তো ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে ইনসেক্ট, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে, পঙ্গপাল রয়েছে, গ্রাসহপার বা ঘাসফড়িং আছে, বি আছে, বা বিভিন্ন ধরনের মৌমাছি থাকে, বাটারফ্লাই, প্রজাপতি ইত্যাদি দেখা যায়। তো এইসব প্রাণীরা সাধারণত যে শীতকালে তারা হাইবারনেট বা শীতনিদ্রায় চলে যায়, এবং তাদের যে ভিজুয়াল পাওয়ার বা দর্শন শক্তি খুব বেশি থাকে, এবং তারা হচ্ছে কুইক লোকোমোশন করতে পারে, দ্রুত ছুটাছুটি করতে পারে। এখন আমরা যে বায়োমটি নিয়ে পড়বো সেটি হলো ডেজার্ট বায়োম বা মরুভূমি বায়োম। আসলে পৃথিবীর যে অঞ্চলে আসলে পানি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী এবং গাছপালা নেই বললেই চলে, শুষ্ক অঞ্চল, তাকে মরুভূমি বায়োম বলা হয়। তো মরুভূমি বায়োমগুলো সাধারণত সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা,
আফ্রিকার সাহারা মরুভূমি আছে, এশিয়ার গোবি মরুভূমি আছে, ভারতের রাজস্থান আছে, এরিজোনা মরুভূমি আছে, আরবের কিছু অংশেও আরবের তো পুরাটাই মরুভূমি, এবং অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ারও কিছু মরুভূমি আছে, এবং এই অঞ্চলগুলো নিয়ে সাধারণত মরুভূমি বায়োম অবস্থিত। তো মরুভূমির বায়োমের যে রেইনফল বা বৃষ্টিপাত সেটি খুবই কম, বৃষ্টিপাত না হয় বললেই চলে, এবং সেটা সাধারণত 10 ইঞ্চির মতো থাকে, এবং এখানে সাধারণত হচ্ছে কোনো জলাশয় দেখা যায় না, এবং এর যে হচ্ছে মাটি সেটা উত্তপ্ত থাকে, এবং ডেস আর হট বাট নাইটস আর কোল্ড। দিনের বেলা খুব গরম থাকে এবং রাতে খুব শীত অনুভূত হয়। আর তাদের যে ফ্লোরা বা উদ্ভিদকুল, সেই উদ্ভিদকুলগুলো সাধারণত ড্রট রেজিস্ট্যান্ট বা খরা প্রতিরোধী হয়ে থাকে, এবং তাদের যে ভেজিটেশন বা উদ্ভিদকুল আছে সেখানে সাধারণত ক্যাকটাস আছে, তারপর খেজুর আছে, বাবলা জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো অ্যানিমেলগুলোর মধ্যে ক্যামেল আছে, মরুউট আছে, হেয়ার বা খরগোশ, তারপর রোডেন্ট বা কিছু ইঁদুর জাতীয় প্রাণী আছে, এছাড়া ক্যাঙ্গারু, অ্যান্টিলোপ এবং ক্যাট, ফক্স বা শিয়াল দেখা যায়। এছাড়া বিভিন্ন ধরনের লিজার্ড এবং সাপও দেখা যায়, সাপের মধ্যে অনেক সময় কোরাল সাপ দেখা যায়, এবং পাখিদের এর মধ্যে যে পাখিটি হচ্ছে দেখা যায় সেটি হলো গিলা মনস্টার। তো অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, প্রজাপতি এবং বিছা দেখা যায়। তো মরুভূমি যে বায়োম, সেই বায়োমের প্রাণীদের বা যারা বায়োটিক ফনা, বায়োটিক যে উপাদান অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীদের সে অঞ্চলে বসবাসের জন্য তাদের কিছু অভিযোজন দেখা যায়। তো অভিযোজনগুলোর মধ্যে প্রথম হলে তারা সাধারণত খাদ্যের সাথে কিছু শিশিরবিন্দু এবং সরস উদ্ভিদ গঠন করে, যেটা তাদেরকে পানির চাহিদা মেটায়। এছাড়া তাদের যে পানি যাতে শরীর থেকে বের হতে না পারে সেজন্য তাদের যে ত্বক সেটি হচ্ছে পুরো কণ্টকযুক্ত হয়ে থাকে এবং অনেক সময় আঁশযুক্ত হয়ে থাকে। এছাড়া এদের যে কর্মগ্রন্থির সংখ্যাও অনেক কম থাকে, এবং মরুভূমির যে বালিঝড়, সেই বালিঝড় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের যে নাসা ছিদ্র, সেই নাসা ছিদ্রটি অনেক চিকন হয়ে থাকে। এছাড়া এদের যে আরেকটি বৈশিষ্ট্য সেটি হলো যে আসলে তারা অতিরিক্ত রোদ থেকে নিজেদেরকে পরিত্রাণের জন্য তারা সাধারণত নিশাচর হয়ে থাকে, এবং তারা হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেদেরকে রক্ষা করার জন্য খুব দ্রুত চলাচল করতে পারে, এবং অনেক সময় তারা নিজেদেরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদের শরীরে বিষ ধারণ করে থাকে। এখানে আমরা যে ডেজার্ট বায়োম, সেই বায়োমের ছবি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছ যে প্রাণীদের মধ্যে উট, যে সেই উটের যে আধিক্য সেটি দেখা যায়। তো এখন আমরা যে বায়োমটি নিয়ে পড়বো সেটি হলো সাভানা বায়োম। সাভানা হলো মেইনলি গ্রাসল্যান্ড বায়োম, মিডল কন্ডিশন অফ গ্রাসল্যান্ড অ্যান্ড ডেজার্ট। আসলে সাভানা হলো মেইনলি তৃণভূমি বায়োমই, যেটা হলো তৃণভূমি এবং যে মরুভূমি সেটার একটা মাঝামাঝি অবস্থা। তো এই ধরনের বায়োমগুলো সাধারণত সাউথ আমেরিকা, যেটা হলো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইন্ডিয়া বা ভারতে হচ্ছে দেখা যায়। তো এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো লো রেইনফল 40 to 60 ইঞ্চেস। তাদের যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে, সেটি 40 থেকে 60 ইঞ্চি হয়ে থাকে। ড্রাই প্লেস ডিউ টু ড্রাই ওয়েদার, এবং শুষ্ক আবহাওয়ার কারণে তাদের যে অধিকাংশ হচ্ছে তৃণ বা উদ্ভিদ, সেই উদ্ভিদগুলো শুকিয়ে যায়। তো তাদের যে হচ্ছে আসলে মেনলি যে ভেজিটেশন বা উদ্ভিদটা আছে, সেই উদ্ভিদটা ঘাস জাতীয় উদ্ভিদ থাকে, তবে কিছু কিছু স্ক্যাটার ট্রি দেখা যায় মাঝে মাঝে, অনেক মানে যে সাভানা বায়োমের মাঝে মাঝে কিছু কিছু বড় বড় হচ্ছে ট্রি দেখা যায়। আবার এছাড়া কিছু হচ্ছে ফায়ার রেজিস্টিং হর্নি শার্ব আছে, বা যেটা হচ্ছে রোদ বা আগুন প্রতিরোধী কিছু কাঁটাযুক্ত গুল্ম দেখা যায়। তো তাদের মাঝে মাঝে কিছু বড় বড় ঘাসও দেখা যায় এবং কিছু অকেশনাল ট্রিও দেখা যায়। তো তাদের যে ফসলগুলো সাভানা বায়োমে সাধারণত হয়ে থাকে সেগুলো হলো গম, বাজরা, জোয়ার, এবং তাদের যে ফনা বা হচ্ছে প্রাণীকুল, সেই প্রাণীকুলের মধ্যে বিভিন্ন ধরনের গ্রেজার্স এবং ব্রাউজার, যারা হচ্ছে তৃণভোজী প্রাণীদের দেখা যায়। তো তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিলোপ, বাফেলো, জেব্রা। তো আর
যারা হচ্ছে মাংসাশী প্রাণীদের মধ্যে রয়েছে চিতা, হায়না, তারপর সিংহ ইত্যাদি। তো এই যে যে সাভানা বায়োম, সেই সাভানা বায়োমে যে প্রাণীদের, সেই প্রাণীদের যে অভিযোজন, সেই অভিযোজনের মধ্যে হলো তারা খুব সুইট রানার্স হয়ে থাকে, দ্রুতগামী প্রাণী, এবং তাদের যে ভিজুয়াল পাওয়ার বা দর্শন শক্তি খুবই তীব্র হয়ে থাকে। তো এখন আমরা ফরেস্ট বায়োম বা বনভূমি বায়োম নিয়ে দেখব। তো বনভূমি বায়োম আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সেইগুলো হলো, একটি হলো কনিফেরাস ফরেস্ট বায়োম, যাকে আমরা বলি সরল বর্গীয় বনাঞ্চল। আরেকটি হলো ডেসিডুয়াস ফরেস্ট বায়োম, যাকে বলি পত্রঝরা বা পর্ণমোচী বনভূমি বায়োম। আরেকটি হলো ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, যেটি হলো গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনভূমি বায়োম। আরেকটি হলো এভারগ্রিন ফরেস্ট বায়োম বা চিরসবুজ বনভূমি বায়োম, এবং লাস্টলি ম্যানগ্রোভ ফরেস্ট বায়োম বা ম্যানগ্রোভ বায়োম। এখন আমরা ফরেস্ট বায়োমের মধ্যে যে বায়োমটি পড়ব সেটি হলো কনিফেরাস ফরেস্ট বায়োম, যেটি হলো সরল বর্গীয় বনাঞ্চল। তো এই সরল বর্গীয় বনাঞ্চলগুলো সাধারণত আমেরিকার যে হচ্ছে সমতল ভূমি এবং মালভূমিতে দেখা যায়। তো এর যে প্ল্যান্ট, সেগুলো হচ্ছে এভারগ্রিন প্ল্যান্টস, বা আমরা যাকে বাংলায় বলি চিরহরিৎ বনাঞ্চল। তো উদ্ভিদ কুলের মধ্যে রয়েছে পাইন, ফার ইত্যাদি। আর প্রাণী যে কুল, সেগুলোর মধ্যে রয়েছে বিয়ার, যেটা হচ্ছে ভল্লুক, তারপর ফক্স আছে, শিয়াল আছে, এবং বিভিন্ন ধরনের হচ্ছে পাখি এই ধরনের বনাঞ্চলে বিচরণ করে, এবং বিভিন্ন ধরনের ইনসেক্টও দেখা যায়। তো এখন আমরা যে বায়োমটি নিয়ে পড়ব সেটি হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট বায়োম, যেটাকে বলা হয় পত্রঝরা বা পর্ণমোচী বনভূমি বায়োম। তো deciduous means to fall off or shed seasonally, just as the name implies. deciduous বলতে বোঝা যায় আসলে যেসব বনাঞ্চলের যে পত্র ঝরে যায় এবং সেটা সিজনালি, অর্থাৎ শীতকালে যেসব বনাঞ্চলের পাতা ঝরে যায় তাদেরকে বলা হয় deciduous ফরেস্ট বায়োম বা পত্রঝরা বায়োম। তো এই ধরনের বায়োমগুলো আমরা সাধারণত সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, তারপর সাউথ এশিয়া যেটি হলো দক্ষিণ এশিয়া, এছাড়া অস্ট্রেলিয়া, জাপানে কিছু কিছু এই ধরনের বায়োম দেখা যায়। তো এদের যে হচ্ছে ট্রি বা উদ্ভিদের মধ্যে প্রধানত ওক, ম্যাপল, বীজ, তারপরে হিকরি, এই ধরনের গজারি, শাল, এই ধরনের উদ্ভিদ দেখা যায়। তো আর প্রাণীকুলের মধ্যে দেখা যায় হোয়াইট টেল ডিয়ার বা সাদা লেজযুক্ত যে হরিণ, তারপর বিয়ার বা ভাল্লুক, তারপরে র্যাকুনস, অপোসামস, পর্পোপাইন্স বা সজারু, এবং রেড ফক্সেস বা লাল শিয়াল দেখা যায়। আবার কিছু কিছু এইসব যে ডেসিডুয়াস ফরেস্ট বায়োমে কিছু প্রিডেটরি বার্ডস বা শিকারী পাখি এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখা যায়। এখন আমরা যেই বনভূমি বায়োমটি নিয়ে পড়বো সেটি হলো ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, বা যেটি হলো গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনভূমি বনাঞ্চল। তো এই যে বায়োম, সেই বায়োমে আসলে সারা বছরই বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাত হওয়ার কারণে এই বায়োমটা আসলে চিরসবুজ এবং হচ্ছে ডিপ এবং বড় বড় হচ্ছে উদ্ভিদ দেখা যায়। বিশেষ করে এই যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে বড় বড় উদ্ভিদ হচ্ছে দেখা যায়, এবং অত্যধিক বৃষ্টিপাত হওয়ার কারণে এই অঞ্চলের যে মাটি, সেই মাটিটা সেঁতে থাকে। তো এই ধরনের বনাঞ্চলগুলো সাধারণত আমাজন, তারপর কঙ্গো এবং জামবিসি নদীর অববাহিকায় দেখা যায়। এছাড়া মালয়, বর্নিও এবং মধ্য আমেরিকার কিছু কিছু জায়গায় এ ধরনের বনাঞ্চল অবস্থিত। তো এখানে যে প্রাণীকুল, সেই প্রাণীকুলের মধ্যে রয়েছে অ্যান্ট ইটার্স বা পিপিলিকাভুক্ত বিভিন্ন ধরনের প্রাণী, এছাড়া বিভিন্ন ধরনের বার্ডস বা পাখি আছে, তারপর রেপটাইলস বা সরীসৃপ রয়েছে, তারপরে হচ্ছে লিচ, জোক, তারপর শামুক, বিছা, উইপোকা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী এই বনাঞ্চলে দেখা যায়। এবং এখানে আমরা যে ট্রপিক্যাল রেন ফরেস্টের যে ছবি, সেই ছবিটি দেখতে পাচ্ছি। এখন আমরা যে বায়োমটি নিয়ে পড়বো সেটি হলো এভারগ্রিন ফরেস্ট বায়োম, যেটা হলো চিরসবুজ বনভূমি বায়োম। তো যে বায়োম সর্বদাই হচ্ছে সবুজ থাকে সেই বায়োমকে বলা হয় চিরসবুজ বনভূমি বায়োম। তো এই বায়োমে যে বার্ষিক বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত হলো 80 to 160 ইঞ্চিস, অর্থাৎ 80 থেকে 160 ইঞ্চি পর্যন্ত। আর যে বার্ষিক যে গড় তাপমাত্রা সেটি 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে।
তো এই বায়োমের যদি আমরা বিস্তৃতিটা দেখি, সেটি হলো আফ্রিকার আমাজন নদীর অববাহিকায় থাকে, এছাড়া কঙ্গো, মাদাগাস্কার অঞ্চলে থাকে আফ্রিকা, এছাড়া যে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু শুষ্ক এবং আর্দ্র অঞ্চলে এই ধরনের বনভূমি দেখা যায়, যেটা নিউগিনি থেকে ফিজি পর্যন্ত, ফিজি যে দ্বীপ পর্যন্ত অবস্থিত। তো এই যে বনভূমি, সেই বনভূমির যে উদ্ভিদকুল, সেই উদ্ভিদকুলের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের বড়, মাঝারি এবং মাঝে মাঝে কিছু বিরল জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো অনেক ধরনের কাঠ জাতীয় গাছ এখানে দেখা যায়, যেমন বট, তারপর লোহা কাঠ, তারপর সেগুন, গর্জন, শাল, পাম, মেহগুনি ইত্যাদি ধরনের গাছ দেখা যায়। এছাড়া এখানে হচ্ছে অর্কিড, লাইকেন, মস এবং অনেক ফার্ন এবং অনেক সময় বিভিন্ন পরজীবী উদ্ভিদ দেখা যায়। তো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এখানে রয়েছে জাগুয়ার এবং ইঁদুর জাতীয় প্রাণী, আর পাখিদের মধ্যে দেখা যায় বাজ, ঈগল, এবং হচ্ছে যারা অমেরুদণ্ডী প্রাণী, সেই অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে কেঁচু, তারপরে হচ্ছে মশা, মদ, প্রজাপতি ইত্যাদি প্রাণী এ ধরনের বনভূমিতে দেখা যায়। তো এখন আমরা যে বনভূমি বায়োমটি নিয়ে পড়বো, সেটি হলো ম্যানগ্রোভ ফরেস্ট বায়োম। আসলে ম্যানগ্রোভ ফরেস্ট বায়োম হলো যেসব হচ্ছে উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ হলো যেসব উদ্ভিদ সাধারণত জোয়ার ভাটা অঞ্চলে জন্মে, সমুদ্রের পানি জোয়ার ভাটা অঞ্চলে জন্মে, তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। এবং এইসব উদ্ভিদের যে ঠেসমূল বা শ্বাসমূল হচ্ছে থাকে। তো এই ধরনের উদ্ভিদ সাধারণত বাংলাদেশে এই ধরনের বনাঞ্চল রয়েছে, এবং বাংলাদেশের যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, যেটা সুন্দরবন, চকরিয়া সুন্দরবন, এই ধরনের বনভূমি বায়োমের এক্সাম্পল। তো বাংলাদেশ ছাড়াও এই ধরনের যে বনভূমি, সেটি হচ্ছে রয়েছে ইন্ডিয়াতে আছে, মাদাগাস্কারে আছে, এবং মালয়েশিয়া এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু দ্বীপেও এই ধরনের বনভূমি দেখা যায়। এছাড়া যে পূর্ব এবং পশ্চিম আমেরিকাতেও এই ধরনের কিছু বনভূমি দেখা যায়। তো ম্যানগ্রোভ বায়োমে হচ্ছে একটা বিশাল আকৃতির জীববৈচিত্র্য দেখা যায়, এবং বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণীকুল এই পরিবেশের জন্য অভিযোজিত হয়ে থাকে। এখন আমরা লেভেলস অফ অর্গানাইজেশন অফ ইকোসিস্টেমের যে লেভেলটি নিয়ে পড়বো, সেটি হলো বায়োস্ফিয়ার, যাকে জীবমণ্ডল বলা হয়। আসলে বায়োস্ফিয়ার হলো যে পৃথিবীর যে অংশ পর্যন্ত হচ্ছে জীব প্রতিপালিত হয় অথবা বা জীবের অস্তিত্ব বিরাজমান থাকে, সেই অংশটাকে আসলে বায়োস্ফিয়ার বলা হয়। তো দ্য বায়োস্ফিয়ার ইজ দ্য গ্লোবাল ইকোলজিক্যাল সিস্টেম integrating all living things and their relationship, including interaction with the elements of lithosphere, geosphere, hydrosphere and atmosphere. Biosphere হলো যে পৃথিবীর যে পুরো বাস্তুতন্ত্রটা, সেটি যার সাথে হচ্ছে লিভিং অর্গানিজম বা জীবজ উপাদানের সাথে অজীবজ উপাদানের বিভিন্ন সম্পর্ক থাকে, এবং সেই সম্পর্কগুলো হলো লিথোস্ফিয়ার, জিওস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারের বিভিন্ন এলিমেন্ট দ্বারা জীবজ উপাদানের সাথে সম্পর্কটি নির্ধারিত হয়। তো এখানে লিথোস্ফিয়ার হচ্ছে বলতে আসলে স্থলমণ্ডল বোঝানো হয়েছে, যেটি আসলে বিভিন্ন ভূপৃষ্ঠে বিভিন্ন মিনারেলস বা সয়েল, খনিজ লবণ, ভূপৃষ্ঠটাকে বোঝানো হয়েছে। আর জিওস্ফিয়ার বলতে যে অংশটাতে আসলে উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব বিরাজমান থাকে, সেটা হলো জিওস্ফিয়ার। আর হাইড্রোস্ফিয়ার হলো অ্যাকোয়াটিক অংশ বা জলজ অংশটাকে বলা হয় হাইড্রোস্ফিয়ার। আর অ্যাটমসফিয়ারটা হলো বায়ুমণ্ডল, যেখানে বায়ু বিদ্যমান থাকে। তো এই যে বায়োস্ফিয়ার, সেই বায়োস্ফিয়ার হলো অ্যাক্টিভ ইকোসিস্টেম, যেটাতে বাস্তুতন্ত্র কার্যকর থাকে এবং যে শক্তির প্রবাহ, সেই শক্তির প্রবাহটা চলতে থাকে। তো বায়োস্ফিয়ার আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত? বায়োস্ফিয়ার দেখা গেছে যে সমুদ্র পৃষ্ঠে যে সি লেভেলের হচ্ছে 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত, আর উপরের দিকে হচ্ছে সেটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বা প্রায় 6000 মিটার উচ্চতা পর্যন্ত অবস্থিত। তো বায়োস্ফিয়ার হচ্ছে কোথায় অ্যাবসেন্ট? তো বায়োস্ফিয়ার আসলে অ্যাবসেন্ট বা অনুপস্থিত হলো এক্সট্রিম নর্থ অ্যান্ড সাউথ পোল, একদম উত্তর এবং দক্ষিণ মেরুতে অনুপস্থিত। এছাড়া হাইয়ার মাউন্টেন এবং উঁচু যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলোতে বায়োস্ফিয়ার অনুপস্থিত, এবং কিছু ডিপের সি এবং সমুদ্রের যে অতিরিক্ত গভীরতায়ও বায়োস্ফিয়ার অবস্থিত। তো এই হলো আমাদের বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল লেভেলটি।
এখন আমরা যে লেভেলটি পড়বো সেটি হলো ইকোস্ফিয়ার, অর্থাৎ আমাদের যে ইকোলজিক্যাল লেভেল, সেই ইকোলজিক্যাল লেভেলের যে লাস্ট লেভেলটি বা শেষ স্তরটি সেটি হলো ইকোস্ফিয়ার। তো ইকোস্ফিয়ার হলো দ্য প্ল্যানেটারি ইকোসিস্টেম কনসিস্টিং অফ অল লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট হোয়ার ফিক্স, চেঞ্জ, স্টোর অ্যান্ড ইউজেস সান এনার্জি। অর্থাৎ পৃথিবীর জলে, স্থলে এবং বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন জীবজ উপাদান এবং তাদের যে অজীবজ উপাদান, অর্থাৎ তাদের যে পরিবেশে যে বিভিন্ন অজীবজ উপাদান মাধ্যমে গড়ে ওঠা বাস্তুতন্ত্র, যেখানে সূর্য শক্তি আবদ্ধ হয়, রূপান্তর হয়, জমা হয় এবং ব্যবহৃত হয়, তাকেই ইকোস্ফিয়ার বলে। অর্থাৎ ইকোস্ফিয়ার হলো জীবজ এবং অজীবজ উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এমন ধরনের বাস্তুতন্ত্র, যে বাস্তুতন্ত্রটি পৃথিবীর যে অংশ পর্যন্ত ক্রিয়াশীল থাকে তাকেই বলা হয় ইকোস্ফিয়ার। তো ইকোস্ফিয়ার হলো দ্য পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার ইন হুইচ ইট ইজ পসিবল টু ব্রিথ নর্মালি উইদাউট এইড অফ আদার্স। অর্থাৎ পৃথিবীর যে অংশ পর্যন্ত প্রাণীরা নিজেদের শ্বাসকার্য চালাতে পারে অন্যের সাহায্য ছাড়াই, তাদের সেই অংশটাকেই আসলে আমরা ইকোস্ফিয়ার হিসেবে ধরে নিতে পারি। তো এরই মাধ্যমে আমাদের যে লেভেল, সেই লেভেলগুলো ইকোলজিক্যাল লেভেল অফ ইকোসিস্টেম, সেই লেভেলটি পড়া শেষ হলো। তো আশা করি তোমরা আমার আজকের লেকচারটি বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।